প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি কোভিড-19 এই দুর্যোগময় মুহূর্তে তোমরা সবাই বাসায় আছো, নিরাপদে আছো। আর রবিবারের দিন মানেই হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং এর সমস্ত বিষয়ের লাইভ ক্লাস। আর রবিবার দুপুর 12টা মানেই হচ্ছে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং। সাথে আছে আমি মোহাম্মদ মেহেদি হাসান, জুনিয়র ইন্সট্রাক্টর সিভিল, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট রংপুর। ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এই বিষয়টির বিষয়কোড হচ্ছে 66462। এটি ষষ্ঠ পর্ব সিভিলের একটি সাবজেক্ট। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি অধ্যায় 10 সড়কের সেতু ও কালভার্ট এই অধ্যায়ের ওপর কথা বলেছিলাম। এই অধ্যায়টি যেহেতু বড়, সেহেতু এই অধ্যায়টিকে দুই ভাগ করে প্রথম ভাগের ওপর কথা বলেছিলাম। আজকে এর দ্বিতীয় ভাগ অর্থাৎ শেষ ভাগের ওপর কথা বলবো। আমরা যে টপিকগুলো নিয়ে আজকে কথা বলবো সেই টপিকগুলো প্রথমেই এক নজরে দেখে নেওয়া যাক। সেতু ও কালভার্টের ধরন নির্বাচনে প্রভাব বিস্তারকারী বিষয়সমূহ: বন্যা নির্গমন, পানি প্রবাহের পথ, মাটি ক্ষয়ের গভীরতা ও ফ্রিবোর্ড, সেতু ও কালভার্টের মেরামত ও রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা, সেতুর মেরামত ও রক্ষণাবেক্ষণ। এতক্ষণ আমরা টপিকগুলো দেখলাম। এখন আমরা এই টপিকগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো। আমরা প্রথমেই কথা বলবো সড়কের সেতু ও কালভার্টের ধরন নির্বাচনে প্রভাব বিস্তারকারী বিষয়সমূহ নিয়ে। আমাদের এক নম্বর বিষয় রয়েছে খরচ ও পরিকল্পনার বিষয়াদি। খরচ ও পরিকল্পনার বিষয়াদি, এটি মানে খরচের কথা যদি আমরা বলি, খরচ হচ্ছে সেতু, কালভার্ট অথবা যে কোনো স্ট্রাকচারের ক্ষেত্রেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে একটি। খরচের উপরই সাধারণত অনেক কিছু নির্ভর করে। তবে খরচের বিষয়টা মাথায় আসলে আমাদের সর্বপ্রথম বিবেচনা করা উচিত যে বেনিফিট কস্ট রেশিও, ইংরেজিতে বেনিফিট কস্ট রেশিও বলে, সংক্ষেপে বিসি রেশিও বলে। অর্থাৎ আমরা কতটুকু খরচ করলে সেখান থেকে কতটুকু আমরা প্রফিট পাবো, ফিডব্যাক পাবো, এই জিনিসটার নামই হচ্ছে বেনিফিট কস্ট রেশিও। তো খরচ ও পরিকল্পনার বিষয়াদি সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা আমাদেরকে সর্বপ্রথম মাথায় রাখা উচিত। নদীর প্রকৃতি, আমরা যে নদীর উপর সেতু অথবা কালভার্ট নির্বাচন করব সেই নদীটা কেমন, সেটা কি অনেক খরস্রোতা নদী নাকি ধীর স্রোতা নদী, অথবা নদীতে পানির পরিমাণ কেমন, নদীর প্রস্থ কেমন, বন্যার সময় নদীর অবস্থা কেমন হয়, এই সামগ্রিক বিষয়গুলোকে মাথায় রাখতে হবে। অর্থাৎ এই বিষয়গুলোকে আমরা নদীর প্রকৃতি এই ক্যাটাগরির ভিতরে ফেলতে পারি। তারপরে রয়েছে নদীর তলদেশের নিম্নস্থ মৃত্তিকার অবস্থা। নদীর তলদেশের যে মাটি রয়েছে তার অবস্থা কেমন, সে মাটি কি বেলে মাটি নাকি দোআঁশ মাটি নাকি এঁটেল মাটি। মৃত্তিকার অবস্থা এই জন্য গুরুত্বপূর্ণ যে সেতুর যে পিলার অর্থাৎ কলাম হবে, কলামের নিচে যে পাইল হবে, সেগুলো আসলে আলটিমেটলি সেই মাটিতেই অবস্থান করবে। অর্থাৎ সেতুর সমস্ত ভর সেই মাটিতেই স্থানান্তর করা হবে, যে কারণে মাটির অবস্থাটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা বিবেচনায় নেওয়াটাও অধিক গুরুত্বপূর্ণ। আমি আশা করছি আমার ক্লাসে কোনো সমস্যা হচ্ছে না। যদি কোনো সাউন্ডের প্রবলেম হয়ে থাকে অথবা অন্য কোনো প্রবলেম হয়ে থাকে, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা সবাই একটু কমেন্টসে এই বিষয়গুলোকে জানাবে। পানি সংক্রান্ত তথ্য। পানি সংক্রান্ত তথ্য দিয়ে বলতে আমরা বুঝি যে নদী অথবা যে জলাধারের উপর আমাদের সেতু অথবা কালভার্ট নির্মাণ করব, সেই জলাধারের পানির অবস্থা, কতটুকু পানি আছে, পানি প্রবাহের অবস্থা, এগুলোকে আসলে পানি সংক্রান্ত তথ্যাদি বলে আর কি। ঢাল ও অ্যালাইনমেন্ট, আমরা সেতু ও কালভার্ট নির্মাণ করলে সেটাকে কোন ঢালে নির্মাণ করব অথবা কোন অ্যালাইনমেন্টে নির্মাণ করব, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণত আমরা চেষ্টা করব যে সেতু বা কালভার্ট অ্যালাইনমেন্ট যেন
বিদ্যমান সড়কের অ্যালাইনমেন্টের সাথে একই অ্যালাইনমেন্ট রেখায় বরাবর অবস্থান করে। তাহলে গাড়িকে আর অতিরিক্ত মোড় বা টার্ন নিতে হবে না। জলবায়ুর অবস্থা, যেখানে সেতু ও কালভার্ট নির্মাণ করা হবে সেই এলাকার জলবায়ু কেমন? জলবায়ু অবস্থার উপর নির্ভর করে আমাদের কনস্ট্রাকশন কাজের পরিচালনা করাটা অনেক সহজ হবে অথবা কঠিন হবে। যদি জলবায়ু যদি প্রতিকূল হয় তাহলে আমাদের কনস্ট্রাকশন কাজে অনেক বাধা বিঘ্ন আসতে পারে। বিপরীত পক্ষে জলবায়ু যদি অনুকূল জলবায়ু হয় তাহলে কনস্ট্রাকশন কাজ চালানো খুব সহজ এবং কিছুটা কম ব্যয়সাধ্য হবে, অর্থাৎ ব্যয় কম হবে। এলাকার ভৌত অবস্থা, এরপরে রয়েছে নৌ চলাচলের আবশ্যকতা। নৌ চলাচল একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সেতু অথবা কালভার্টের নিচে দিয়ে নৌ চলাচল করবে কিনা এই সিদ্ধান্তটা সেতু নির্মাণের পূর্বেই নিতে হবে। কারণ যদি নৌ চলাচল করে তাহলে সেতুর নিচে বেশি জায়গা রাখতে হবে, অর্থাৎ ক্লিয়ারেন্স বেশি রাখতে হবে। আর যদি নৌ চলাচল না করে সেক্ষেত্রে ক্লিয়ারেন্স কম রাখলেও চলবে। আর ক্লিয়ারেন্স কম বেশি রাখা মানে হচ্ছে এর কস্ট অর্থাৎ নির্মাণ খরচেরও একটু তারতম্য হতে পারে। কাজেই এই বিষয়টি অবশ্যই গুরুত্বপূর্ণ। যানবাহনের প্রকৃতি ও পরিমাণ। যানবাহনের প্রকৃতি বলতে বোঝাচ্ছে যে যানবাহনের ধরন কেমন, কোন ধরনের যানবাহন সেই সেতুর উপরে চলাচল করবে। সেটা বাস, ট্রাক হবে নাকি অত্যন্ত অধিক মালবাহী, অধিক লোড সম্পন্ন বড় ট্রাক হবে, অথবা সেতুর উপর দিয়ে রেল লাইন থাকবে কিনা, ট্রেন চলাচল করবে কিনা, এই বিষয়গুলোকে আগে থেকেই জানতে হবে এবং এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আর কি। আর পরিমাণ হচ্ছে প্রতি একক সময়ে নির্দিষ্ট পরিমাণ সময়ে কতগুলো গাড়ি চলাফেরা করে, সেটা হচ্ছে পরিমাণ। আমরা জানি যে অধিক গাড়ি যদি চলাফেরা করে তাহলে সেতুকে অবশ্যই অধিক লোড বহন উপযোগী হতে হবে। আর যদি গাড়ির পরিমাণ কম হয় তাহলে লোডের পরিমাণও স্বাভাবিকভাবেই কম হয়। সর্বোচ্চ বন্যা সীমা ও প্রয়োজনীয় ক্লিয়ারেন্স। আমরা যখন নৌ চলাচল নিয়ে কথা বলছিলাম তখন এই বিষয় নিয়ে কথা বলা হচ্ছিল যে সর্বোচ্চ বন্যা সীমা ও প্রয়োজনীয় ক্লিয়ারেন্স। সর্বোচ্চ বন্যা সীমাকে ইংরেজিতে হাইস্ট ফ্লাড লেভেল বা HFL, হাইস্ট ফ্লাড লেভেল, সর্বোচ্চ বন্যা তল বলা হয়। তো সর্বোচ্চ বন্যা তল হচ্ছে এমন একটি তল যে বন্যা হইলে অথবা বিগত সালগুলোতে যদি কোনো সময় সর্বোচ্চ বন্যা হয় তাহলে সেই বন্যার পানিটা এই হাইস্ট ফ্লাড লেভেলের নিচেই ছিল। অর্থাৎ বন্যা যেমনই হোক না কেন বন্যার পানিটা হাইস্ট ফ্লাড লেভেলকে কোনো সময় অতিক্রম করবে না। এই লেভেলটা আমাদের অবশ্যই মার্কিং করে রাখতে হবে। এবং ক্লিয়ারেন্স হচ্ছে সেতুর নিচ থেকে এই হাইস্ট ফ্লাড লেভেল পর্যন্ত যে উলম্বিক যে দূরত্ব, উলম্বিক যে ক্লিয়ারেন্স, এটাই হচ্ছে প্রয়োজনীয় ক্লিয়ারেন্স। এই ক্লিয়ারেন্সের প্রয়োজন কেন? এই সেতুর নিচ দিয়ে যদি কোনো নৌযান চলাচল করে তাহলে আমাদের এই ক্লিয়ারেন্সটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আর যদি নৌযান চলাচল না করে তাহলে এই ক্লিয়ারেন্সটা আমাদের একটু কম রাখলেও চলে। সেতুর সম্ভাব্য স্থায়িত্বকাল। নির্মিতব্য সেতু কত সময় টিকে থাকবে এর একটি ধারণা ইঞ্জিনিয়ারের প্রথমেই থাকা উচিত। আমরা সেতুটিকে কত সময়ের জন্য ডিজাইন করব, সেটা কি 50 বছর নাকি 100 বছর নাকি আরও বেশি সময়ের জন্য ডিজাইন করব। আমরা জানি আমাদের বঙ্গবন্ধু সেতু অথবা যমুনা বহুমুখী সেতু যেটি রয়েছে এটাকে 100 বছর সময় ধরে, 100 বছর লাইফ টাইম ধরে এটাকে ডিজাইন করা হয়েছে। তো আমরাও যে সেতু নিয়ে কাজ করব অথবা নির্মিতব্য সেতু হবে সেই সেতুর আয়ুষ্কালটা বা স্থায়িত্বকালটা আগে থেকেই বিবেচনায় রাখা উচিত। নির্মাণ সামগ্রিক সহজপ্রাপ্যতা। যে জায়গাতে আমরা সেতু নির্মাণ করব তার আশেপাশে যদি কোনো নির্মাণ সামগ্রী পাওয়া যায় তাহলে সেই নির্মাণ সামগ্রীটা নির্বাচন করাই অধিক বুদ্ধিমানের কাজ হবে। কারণ আশেপাশে নির্মাণ সামগ্রী পাওয়া মানে তার ক্যারিং খরচ অর্থাৎ পরিবহন খরচটা কম হবে। আর যদি দূরে আশেপাশে নির্মাণ সামগ্রী যদি না পাওয়া যায়, অনেক দূর থেকে যদি নিয়ে আসতে হয় তাহলে
পরিবহন খরচটা অনেক বেশি পড়ে। আসলে বাংলাদেশের যে অবস্থা, এতে আশেপাশে নির্মাণ সামগ্রী পাওয়া খুবই দুরূহ ব্যাপার। অবশ্য আশেপাশে ইট পাওয়া যেতে পারে। এছাড়া সিলেটের এলাকায় যদি হয়, অথবা যদি পঞ্চগড়ের এলাকায় হয়, ঠাকুরগাঁও এলাকা হয়, তাহলে হয়তো আমরা সেখান থেকে বালি নিতে পারি। আর সিলেটে হলেও আমরা সিলেটের বালি নিতে পারি। এই গেল নির্মাণ সামগ্রীর সহজ প্রাপ্যতা। নির্মাণের জন্য সময়সীমা। কনস্ট্রাকশন কাজের সময়সীমা একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ কাজ যত দীর্ঘ সময়ব্যাপী চলবে, খরচ তত বৃদ্ধি পাবে। এই খরচের ভেতর কি পড়বে, যে যারা কাজের সাথে জড়িত, তারা লেবার হোক অথবা প্রকৌশলী বৃন্দ হোক অথবা অন্যান্য স্টাফ হোক, তাদের সম্মানী বা পারিশ্রমিকের বিষয়টা, এটা যত বেশি সময় কাজ চলবে তাদেরকে তত বেশি পারিশ্রমিক দিতে হবে। এছাড়া কিছু ইউটিলিটি কস্ট বলে একটা কস্ট আছে, যেমন পানি খরচ, বিদ্যুতের খরচ, আনুষঙ্গিক মোবাইল টেলিফোনের খরচ, এগুলোকে ইউটিলিটি কস্ট বলে। এই খরচগুলো বেড়ে যাবে এবং পরিশেষে দেখা যাবে যে যদি কাজের সময়সীমা বাড়ে, তাহলে আলটিমেটলি কনস্ট্রাকশনের ব্যয় অনেক বেড়ে যায়। আর কাজটা যদি নির্দিষ্ট সময়ে বা কম সময়ের ভিতর সম্পন্ন করা যায়, তাহলে খরচের পরিমাণে কমে যায়। ভিত্তির অবস্থা। কোন ধরনের ভিত্তিকে সেতুর জন্য নির্বাচন করা হয়েছে? গত ক্লাসে আমরা ভিত্তি সম্পর্কে জানছিলাম যে সেটা পাইল ভিত্তি না কেশন ভিত্তি না অয়েল ভিত্তি, তো নাকি র্যাড ভিত্তি। এই ভিত্তিগুলোর উপর নির্ভর করেই কিন্তু কাজের সময়সীমা কম বেশি হইতে পারে। কারণ পানির ভেতরে কাজ করাটা সবসময় একটি কঠিন কাজ। তো সেখানে যদি দেখা যায় যে পাইল ভিত্তি হয়, তাহলে এক ধরনের সময় লাগতে পারে। র্যাপ ভিত্তি হলে আবার সময় কম লাগতে পারে। এরপরে রয়েছে সেতুর দৈর্ঘ্য। আচ্ছা, আমি একটু দেখে আসি যে আমার কথা শুনতে তোমাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা। তো ঠিক আছে, আমরা আবার আমার টপিকে ফিরে যাই। কথা বলছিলাম সেতু ও কালভার্টের ধরন নির্বাচনের প্রভাব বিস্তারকারী বিষয়সমূহ নিয়ে। সেতুর দৈর্ঘ্য। সেতুটি যদি অনেক বড় দৈর্ঘ্যের হয়, তাহলে তার জন্য আলাদাভাবে পরিকল্পনার আবশ্যকতা রয়েছে। কারণ সেতু বড় মানেই তার নির্মাণ কাজে অনেক জটিল, অনেক সময় সাপেক্ষ এবং অনেক কঠিনও বটে। পক্ষান্তরে সেতু যদি ছোট দৈর্ঘ্যের হয়, তাহলে তার নির্মাণ কাজও কিছুটা সহজ হয়। সেতুর প্রস্থ। সেতুর দৈর্ঘ্যের ক্ষেত্রে যে কথাগুলো বললাম, সেতুর প্রস্থের ক্ষেত্রে একই কথাগুলো প্রযোজ্য। সেতু যদি কম প্রস্থের হয়, তাহলে তার নির্মাণ কাজ সহজ হয়। প্রস্থ বেশি হলে নির্মাণ কাজ স্বাভাবিকভাবেই জটিল হয় এবং একটু সময় সাপেক্ষ হয়, দীর্ঘ হয়। সেতুর সাশ্রয়ী স্প্যান দৈর্ঘ্য। সেতুতে কতটি স্প্যান রয়েছে সে বিষয়টাকে আগেই বিবেচনা করতে হবে। যেখানে স্প্যান থাকে সেখানে সাধারণত কলাম থাকে। কলামের নিচে হয়তো কলাম নিচে বিভিন্ন ধরনের ফাউন্ডেশন থাকতে পারে। কাজেই স্প্যানটাকে আগেই আমাদের বিবেচনায় রাখতে হবে। রক্ষণাবেক্ষণ খরচ। একটি সেতু নির্মাণ করা শেষ, হস্তান্তর শেষ মানে কিন্তু সেতুর সব দায় দায়িত্ব শেষ হয়ে যায় না। সেতু নির্মাণের হয়তো কিছুকাল পর থেকে, সেটা হয়তো 2-4 বছর পর থেকেই সেতুটিকে নিয়মিত রক্ষণাবেক্ষণ করতে হয়। একটি সেতু থেকে যদি আমরা দীর্ঘদিন সার্ভিস পেতে চাই, সেবা পেতে চাই, তাহলে সেতুটিকে খুব নিবিড়ভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে। তো রক্ষণাবেক্ষণ করা মানেই তার সাথে একটি ব্যয় জড়িত, যে ব্যয়টিকে আমরা রক্ষণাবেক্ষণ খরচ বলি, অথবা ইংরেজিতে আমরা মেইনটেনেন্স কস্ট বলে থাকি। তো সেতুটিকে নির্মাণের সময় এমনভাবে নির্মাণ করতে হবে যেন রক্ষণাবেক্ষণ খরচ কম হয়। আমরা রক্ষণাবেক্ষণ করব, রক্ষণাবেক্ষণকে আমরা কোনোভাবে হেলাফেলা করব না, কিন্তু নির্মাণের সময় আমরা যে বিষয়টা মাথায় রাখবো যে আমরা এমনভাবে নির্মাণ করব যেন আমাদের রক্ষণাবেক্ষণ খরচটা কম হয়। সেতুর উপর আগত সজীব ভার। সেতুর উপর যে লোডগুলো আসবে, আসলে এখানে সজীব ভার বলতে আমরা লাইভ লোডকে বোঝাচ্ছি। লাইভ লোড
তোমরা জানো যে তোমাদের এই যাবৎকালে দুই ধরনের লোডের সাথে পরিচয় হয়েছে, একটি হচ্ছে ডেড লোড আর একটি হচ্ছে লাইভ লোড। তো এখানে সজীব ভার বলতে আসলে লাইভ লোডকে বোঝানো হয়েছে। সেতুর উপর যে সমস্ত লাইভ লোড আসবে সেগুলোকে আমাদের বিবেচনা করতে হবে। তো সেতুর ডেড লোড যদি আমরা বলি তাহলে সেতুর স্ট্রাকচারের নিজস্ব ওজন সেলের উপর যেটা, এটা হচ্ছে তার ডেড লোড। আর ডেড লোড বাদ দিয়ে সেতুর যে লাইভ লোড সেটা হচ্ছে যে সেতুর উপর যে সমস্ত ভেহিকল বা যানবাহন চলাচল করবে সেগুলোর ভর, বা সেতুতে যদি কোনো মানুষজন চলাফেরা করে সেগুলোর ভর, এছাড়াও যানবাহন বা মানুষজনের এছাড়াও যানবাহনের যে সমস্ত ভার থাকবে, যানবাহনের যে সমস্ত লোড থাকবে সেগুলোকে আমরা লাইভ লোড হিসাবে বিবেচনা করব। মোট কথা হচ্ছে যে সেতুর উপর দিয়ে মানুষ অথবা যানবাহন যে চলাচল করুক না কেন তার যে লোড এটাই হচ্ছে লাইভ লোড। তো লাইভ লোডের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে সেতুটিকে অত্যন্ত হেভি লোডের জন্য ডিজাইন করতে হবে। আর সেতুর লাইভ লোডের ক্ষেত্রে একটি বিশেষ বিষয় হচ্ছে যে বিল্ডিং এর লাইভ লোডগুলো থাকে ফিক্সড, অথবা এগুলোকে চলন্ত লোড বলা হয় না, মুভিং লোড বলা হয় না। কিন্তু সেতুর উপর যে সমস্ত গাড়ি চলাচল করে তার লোডগুলো কিন্তু মুভিং লোড। মুভিং লোড নিয়ে তোমরা সম্ভবত থিওরি অফ স্ট্রাকচারে তোমাদের একটি অধ্যায়ে থাকার কথা ছিল, একদম শেষের অধ্যায়। যাই হোক, তো অন্যান্য সাধারণ লাইভ লোড এবং মুভিং লাইভ লোডের দুইটার ইম্প্যাক্ট কিন্তু আলাদা। কাজেই সেতুতে যে লোড আসে, সেতুতে যে লাইভ লোড আসে এটা হচ্ছে মুভিং লাইভ লোড, এবং এই মুভিং লাইভ লোডের জন্য আমাদের সেতুটাকে সেইভাবেই ডিজাইন করতে হবে, সেইভাবেই সেতুটিকে বিবেচনা করতে হবে। নির্মাণকারীর অভিজ্ঞতা, যে ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণ করবে তাদের অভিজ্ঞতাটা কেমন হবে এটা আমাদের বিবেচনায় রাখতে হবে। নির্মাণকারীর অভিজ্ঞতা যদি বেশি হয় তাহলে আমরা তার কাছ থেকে ভালো কাজ পাবো। সে অত্যন্ত সুচারুরূপে ডিজাইন মোতাবেক এবং কাজের যথাযথ কোয়ালিটি বজায় রেখে কাজটি সম্পাদন করতে পারবে, সঠিক সময়ে কাজটি সম্পাদন করতে পারবে। তবে এক্ষেত্রে একটি কথা থেকে যায় যে যদি নির্মাণকারী প্রতিষ্ঠানের অভিজ্ঞতা অত্যন্ত বেশি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ব্যয়টাও একটু বেশি হওয়ার সম্ভাবনা থাকে। কারণ যার অভিজ্ঞতা যত বেশি স্বাভাবিকভাবেই তার চাহিদাও তত বেশি, অর্থাৎ তার ডিমান্ডও তত বেশি, তার রেট অনেক বেশি। কাজেই আমাদের সেতুটি যদি অনেক গুরুত্বপূর্ণ হয়, অনেক বড় হয়, তাহলে আমরা অবশ্যই অত্যন্ত অভিজ্ঞতা সম্পূর্ণ ঠিকাদারি প্রতিষ্ঠানের শরণাপন্ন হব। আর যদি সেতুটি ছোট হয়, অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ হয়, তাহলে আমরা সেক্ষেত্রেও আমরা অভিজ্ঞতা সম্পূর্ণ ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে যাব। তবে একেবারেই অনেক বেশি অভিজ্ঞতা সম্পূর্ণ ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে না যে মোটামুটি অভিজ্ঞতা সম্পূর্ণ প্রতিষ্ঠানের কাছে আমরা যেতে পারি। এতে আমাদের নির্মাণ খরচ কিছুটা সাশ্রয় হবে। সৌন্দর্য, সব শেষে আমাদের যে কথাটি থেকে যায় যে আমরা যে কাঠামোটি নির্মাণ করব, যে সেতুটি নির্বাচন করব, সেটাকে অবশ্যই সুন্দর হইতে হবে। সেটা ওই এলাকার পরিবেশকে যেন আরো বেশি সৌন্দর্যমণ্ডিত করে, সে বিষয়টি আমাদেরকে মাথায় রাখতে হবে। অনেক আমরা সেতু দেখেছি যে সেতুগুলো অত্যন্ত সুন্দর হওয়ার কারণে শুধুমাত্র সেতু দেখতেই দূর দূরান্ত থেকে, এমনকি দেশ বিদেশ থেকেও পর্যটকরা আসে। তো কাজেই সেতুটিকে যদি সুন্দরভাবে নির্মাণ করা যায় তাহলে সেখানে কিন্তু পর্যটকরা বিভিন্ন জায়গা থেকে আসবে। এর মাধ্যমে সরকারের অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একটি আয়ের সুযোগ সৃষ্টি হতে পারে। আমি আশা করছি আমার কথা শুনতে তোমাদের কোনো প্রবলেম হচ্ছে না। আবার টপিকে ফিরে যাব। আমরা এতক্ষণ সেতু ও কালভার্টের ধরন নির্বাচনে প্রভাব বিস্তারকারী বিষয় সমূহ নিয়ে কথা বললাম। এখন আমরা সেতু সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ টার্মের সাথে পরিচিত হব। সেই টার্মগুলোর মধ্যে রয়েছে বন্যা নির্গমন, পানি প্রবাহের পথ, মাটি ক্ষয়ের গভীরতা ও ফ্রিবোর্ড। বন্যা নির্গমন ইংলিশে যেটাকে বলা হয় ফ্লাড ডিসচার্জ।
ফ্লাড ডিসচার্জ কি স্রোতস্বিনীতে বা কোনো জলাধারে সেতুর এলাকায় সর্বোচ্চ বন্যা সীমায় থাকলে স্রোতস্বিনীতে সেতুর সেকশনে প্রতি সেকেন্ডে যে পরিমাণ পানি ক্ষরণ হয় ওই পরিমাণ পানিকে সেতুর সেকশনে বন্যা নির্গমন বলে। অর্থাৎ সংক্ষেপে যদি আমরা বলি, সহজ ভাষায় যদি আমরা বলি যে সেতুর কোনো সেকশন দিয়ে প্রতি একক সময়ে যতটুকু পানি নির্গমন হয়, যতটুকু পানি প্রবাহিত হয় তাকে ওই সেকশনের জন্য বন্যা নির্গমন বলে, বা ইংলিশে ফ্লাড ডিসচার্জ বলে। ফ্লাড মানে হচ্ছে বন্যা, আর ডিসচার্জ মানে নির্গমন। তো এই বন্যা নির্গমন নির্ণয়ের অনেকগুলো সূত্র রয়েছে, তার ভেতর সবচেয়ে পরিচিত সূত্র হচ্ছে চেজিস সূত্র, ম্যানিং এর সূত্র, ডিকেনের সূত্র, ইংলিশ সূত্র। পানি প্রবাহের পথ বা ইংলিশে বলা হয় যে ওয়াটারওয়ে। পানি প্রবাহের অনুমোদিত সর্বোচ্চ গতিবেগ অতিক্রম না করে সন্তোষজনকভাবে বন্যা নির্গমনের জন্য সেতুর নিচে যে পরিমাণ খোলা পরিসর রাখা হয় তাকে পানি প্রবাহের পথ বলে। সেতুর নিচে যে পরিমাণ খোলা জায়গা রাখা হয়, যেদিক দিয়ে নির্বিঘ্নে পানি চলাচল করতে পারে এবং সর্বোচ্চ পানি চলাচল করতে পারে, এই পথটাই হচ্ছে পানি প্রবাহের পথ। পানি প্রবাহের পথ নির্ণয়ের সূত্র A = Q/V। এখানে এ হচ্ছে ক্ষেত্রফল, পানি যেদিক দিয়ে প্রবাহিত হবে সেই পথের ক্ষেত্রফল হচ্ছে A, আর কিউ হচ্ছে নির্গমন বা ডিসচার্জ, যেটা আমরা একটু আগে বললাম ডিসচার্জ, আর ভি হচ্ছে প্রবাহিত পানির গতিবেগ বা ভেলোসিটি। মাটি ক্ষয়ের গভীরতা বা ইংলিশে আমরা কি বলবো যে স্কাউরিং ডেপথ। স্কাউরিং মানে হচ্ছে মাটি ক্ষয় হওয়া, স্রোতের কারণে মাটি ক্ষয় হওয়া, স্রোতের কারণে যে ঘূর্ণিপাক হয়, এই ঘূর্ণিপাকের কারণে আশেপাশের তীরের অথবা নদীর নিচের মাটি ক্ষয় হতে পারে, এটাকে স্কাওয়ার বলা হয়। এই ক্ষয়ের যে গভীরতা এটাকে বলে স্কাওয়ার ডেপথ। প্রবাহমান স্রোতস্বিনীর তলদেশের মাটি যে পরিমাণ গভীরতায় ক্ষয় করে থাকে ওই পরিমাণ গভীরতাকে মাটি ক্ষয়ের গভীরতা বলা হয়। অর্থাৎ এই পানির ঘূর্ণি প্রবাহের কারণে যতটুকু গভীরতা পর্যন্ত মাটি ক্ষয় হয়ে থাকে এটাই হচ্ছে স্কাওয়ার ডেপথ। ফ্রিবোর্ড নিয়ে আমরা একটু আগেই কথা বলেছি যে সর্বোচ্চ বন্যা সীমা বা হাইস্ট ফ্লাড লেভেল HFL হতে সেতুর সুপার স্ট্রাকচারের গার্ডারের নিচ পর্যন্ত বা আর্চ সেতুর ক্ষেত্রে স্প্রিঙ্গিং তল পর্যন্ত উলম্ব দূরত্বকে ফ্রিবোর্ড বলা হয়। তো ফ্রিবোর্ড কতটুকু রাখবো? সাধারণভাবে আর্চ সেতুর ক্ষেত্রে 30 সেন্টিমিটার, গার্ডার সেতুর ক্ষেত্রে 60 সেন্টিমিটার হতে 90 সেন্টিমিটার পর্যন্ত ফ্রিবোর্ড রাখা হয়। তবে যদি নৌ চলাচল করে সেক্ষেত্রে ফ্রিবোর্ড কিন্তু একটু বেশি হবে, যেহেতু নৌযান চলাচল করার জন্য অধিক জায়গা প্রয়োজন, এজন্য আমাদের ফ্রিবোর্ডও বেশি হবে। ফ্রিবোর্ড হচ্ছে এখানে 240 সেন্টিমিটার থেকে 300 সেন্টিমিটার, এটা হচ্ছে যদি নৌযান চলাচল করে। সেতু ও কালভার্টের মেরামত ও রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা। আমরা কেন সেতু ও কালভার্ট রক্ষণাবেক্ষণ করব? তার প্রয়োজনীয়তা দীর্ঘ সময় ব্যবহার উপযোগী রাখার জন্য। অর্থাৎ একটি সেতু যদি আমরা দীর্ঘ সময় এটাকে ব্যবহার উপযোগী রাখি, অনেক দীর্ঘ সময় পর্যন্ত যদি আমরা এখান থেকে সার্ভিস পেতে চাই, তাহলে এটাকে আমাদের অবশ্যই নিয়মিত মেরামত ও রক্ষণাবেক্ষণ করতে হবে। যানবাহন চলাচলের অনুপযোগী হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য, যেন যানবাহন চলাচলের অনুপযোগী না হয়, এই জন্য সেতুতে একটু ত্রুটি হলেই সাথে সাথে এটাকে আমাদের মেরামত করতে হবে। লোড বহন ক্ষমতা কমে যাওয়ার হাত থেকে রক্ষা করার জন্য, বড় ধরনের দুর্ঘটনা প্রতিরোধ করার জন্য, নির্ধারিত আয়ুষ্কাল পর্যন্ত কাঠামো সর্বোচ্চ সার্ভিস পাওয়া পর্যন্ত। তো আমরা সেতু একটু আগে আমরা যেটা বলছিলাম যে আমরা কোনো সেতুকে ডিজাইন করলে সেটাকে একটি নির্দিষ্ট সময় সীমা নিয়ে আমরা ডিজাইন করি। আমরা যেমন বললাম যে বঙ্গবন্ধু বহুমুখী সেতু যেটি রয়েছে, তো সেই সেতুর আয়ুষ্কাল 100 বছর। তো নির্মাণের পর যদি আমরা সেতুকে একবারই কোনো রক্ষণাবেক্ষণ ব্যতি রেখে যদি ফেলে রাখি, তাহলে কিন্তু 100 বছর পর্যন্ত আমরা সার্ভিস পাবো না। এই 100 বছর পর্যন্ত সার্ভিস পাওয়ার জন্য আমাদেরকে সেতুটাকে নিয়মিত ব্যবধানে এটাকে আমাদের
রক্ষণাবেক্ষণ ও মেরামত করতে হবে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে বিরাট অর্থনৈতিক ক্ষতি প্রতিরোধ করা। কোনো একটি সেতু, আমরা যদি বঙ্গবন্ধু বহুমুখী সেতুর কথাই বলি, সেতুটি যদি কোনো কারণে এই সেতু যদি ক্ষতি হয়ে এর উপর দিয়ে যদি যানবাহন চলাচল করতে না পারে, যোগাযোগ যদি বিচ্ছিন্ন হয়, তাহলে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের সাথে রাজধানীর অথবা দেশের অন্যান্য অংশের যোগাযোগটা কন্টিনিউ হবে না। আর এই যোগাযোগ কন্টিনিউ না হওয়ার কারণে উভয় এলাকাতেই, সেতুর এই পাশে ওই পাশে উভয় এলাকাতেই বিরাট একটি অর্থনৈতিক ক্ষতি হতে পারে। যেহেতু যোগাযোগ হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ বিষয়, একটি গুরুত্বপূর্ণ পূর্বশর্ত অর্থনৈতিক উন্নয়নের জন্য, সে কারণে সেতুটিকে আমরা কি করব, নিয়মিত ব্যবধানে আমরা সেতুটিকে রক্ষণাবেক্ষণ করব, যেন কোনোভাবেই যেন যোগাযোগ বিচ্ছিন্ন না হয়, এবং যোগাযোগ বিচ্ছিন্ন না হয়ে যেন অর্থনৈতিক ক্ষতি যেন না হয়। এই জন্য আমরা সেতুটাকে নিয়মিত ব্যবধানে মেরামত করব, রক্ষণাবেক্ষণ করব। তো এতক্ষণ আমরা সেতুর রক্ষণাবেক্ষণ প্রয়োজনীয়তা দেখলাম। এখন আমরা দেখবো যে আসলে সেতুর আমরা কি রক্ষণাবেক্ষণ করব। আসলে একটু পরপরই ব্রাউজার ওপেন করে দেখতে হচ্ছে যে আমার ক্লাসের কি অবস্থা, কোনো সমস্যা হচ্ছে কিনা। আশা করি এতে তোমরা বিরক্ত হবে না। সেতুর মেরামত রক্ষণাবেক্ষণের ভিতরে রয়েছে ভিত্তি পর্যবেক্ষণ, সাবস্ট্রাকচার পর্যবেক্ষণ, সুপারস্ট্রাকচার পর্যবেক্ষণ, রক্ষাকারী কার্য পর্যবেক্ষণ। আমরা এই প্রতিটি পয়েন্টকে একটু বিস্তারিত সাব পয়েন্ট আকারে ভেঙে ভেঙে দেখব। ভিত্তি পর্যবেক্ষণের ভিতরে রয়েছে মাটি ক্ষয়ের গভীরতা, বর্তমান সময় পর্যন্ত ক্ষয়িত মাটির পুরুত্ব, ভিত্তিতে সৃষ্ট দোষ ত্রুটি। তারপর সাবস্ট্রাকচার পর্যবেক্ষণের ভিতরে রয়েছে মেশনারি কাজের অসমভাবে দেবে যাওয়া, মেশনারি কাজে ফাটল, মেশনারি কাজে প্লাস্টার ও পয়েন্টিং বিনষ্ট হওয়া, অ্যাবাটমেন্ট, উইং ওয়াল ও উইফলের অবস্থা, পানির উপস্থিতিতে মেশনারি কাজের ক্ষয়ক্ষতি, লঞ্চিং অ্যাপ্রোচের ক্ষয়ক্ষতি, পানি আচ্ছাদনের ক্ষয়ক্ষতি। এরপরে রয়েছে সুপার স্ট্রাকচারের পর্যবেক্ষণ। সুপার স্ট্রাকচার যেহেতু অনেক বড় একটা অংশ, সুতরাং এর পর্যবেক্ষণ বা মেরামত অনেক বড়। সুপার স্ট্রাকচার পর্যবেক্ষণের ভিতরে রয়েছে বিয়ারিং ও প্রসারণ জোরের অবস্থা, ইস্পাতের কাঠামোর ক্ষয়, পেইন্টের অবস্থা, স্ট্রিং এর অবস্থা, মেশনারি ও আরসিজি কাজে ফাটল, অ্যাঙ্কর, সাসপেন্ডার, ট্রাস, কেবল ইত্যাদির অবস্থা। আরও রয়েছে সড়কপৃষ্ঠ ও রেলিং এর অবস্থা, পার্শ্ব ড্রেনের কার্যোপযোগিতা, প্যারাপেট ও রেলিং এর অবস্থা, ফুটপাতের অবস্থা, আর্চ, গার্ডার, স্প্যানের অবস্থা। এতক্ষণ আমরা দেখলাম সুপার স্ট্রাকচারের পর্যবেক্ষণ। এখন আমরা দেখব রক্ষাকারী কার্য পর্যবেক্ষণ। এর ভিতরে রয়েছে রক্ষাকারী কাজের দেবে যাওয়া, সার্ভিস সড়কের শীর্ষের প্রস্থ, পার্শ্ব ঢালের অবস্থা, পানির ক্রিয়ায় পার্শ্বদেশের মাটির ক্ষয়, আর হচ্ছে সর্বশেষ রয়েছে ঢালের অবস্থা। ইস্পাতের সেতুতে মেরামত ও রক্ষণাবেক্ষণ। এখন আমরা দুই ধরনের রক্ষণাবেক্ষণ দেখব। আমাদের দেশে সাধারণত যে দুই ধরনের সেতু দেখা যায়, ইস্পাতের সেতু দেখা যায়, এছাড়া দেখা যায় কি আরসিজি ও মেশনারি সেতু। তো আমরা এই দুই ধরনের সেতুতে কি কি ধরনের রক্ষণাবেক্ষণ হতে হয় এটা আমরা একটু দেখে আসি। ইস্পাতের সেতুতে যে রক্ষণাবেক্ষণ হয়, যে বলা হচ্ছে যে প্রতি 5 বছরে একবার রং করতে হবে, নির্দিষ্ট সময় পর পর ত্রুটিযুক্ত রিভেট পরিবর্তন করতে হবে। রিভেট অর্থাৎ স্ক্রু আর কি, ইস্পাতের সেতুতে যে স্ক্রুগুলো থাকে এই স্ক্রুগুলো পরিবর্তন করতে হবে নির্দিষ্ট সময় পর পর। তারপর নির্দিষ্ট সময় পর পর গার্ডারের বেয়ারিংগুলোতে তেল দিতে হবে। গার্ডারের নিচে যে বেয়ারিংগুলো থাকে এই বেয়ারিংগুলোকে সক্ষম রাখার জন্য, অ্যাক্টিভ রাখার জন্য নির্দিষ্ট সময় পর পর তেল দিতে হবে। কিছুদিন পর পর বেড ব্লক মেরামত করতে হবে। ট্রাসের জোড়ায় ধুলাবালি পরিষ্কার করে তেল গ্রিজ দিতে হবে। ট্রাসের জোড়াগুলো যেন ক্ষয় হয়ে না যায়, যেন এগুলো যেন ক্ষয় হয়ে এদের কার্যক্ষমতা না হয়, এই জন্য এই জোড়াগুলোকে পরিষ্কার করে সবসময় তেল এবং গ্রিজ দিতে হবে। মরিচা পরিষ্কার করে রেড লেড প্রয়োগ করতে হবে।
আরসিসি সড়কের রক্ষণাবেক্ষণ, আরসিসি ও মেশিনারি সেতুতে রক্ষণাবেক্ষণ হচ্ছে জরুরি ভিত্তিতে ফাটল মেরামত করতে হবে। অ্যাবাটমেন্ট ও পায়ারের নিষ্কাশন ব্যবস্থা যাচাই করে মেরামত করতে হবে। আর্চ ও স্প্যান রেল দেয়ালের ফাটল যাচাই করে মেরামত করতে হবে। আর্চের জোড়ায় আগাছা জন্মালে তা পরিষ্কার করতে হবে। খসে পড়ে প্লাস্টার ও পেইন্টের কাজ জরুরি ভিত্তিতে করতে হবে। পরিবর্তনযোগ্য বিনষ্ট অংশ পরিবর্তন করে দিতে হবে। তোমরা এতক্ষণ যারা এই ভিডিওটি দেখছো, তারা এই ভিডিওটি যদি পুনরায় দেখতে চাও অথবা তোমাদের ইচ্ছা মতো যদি ভিডিওটি দেখতে চাও, তাহলে এই স্ক্রিনে দেখানো ওয়েবসাইট ভিজিট করে তোমরা ভিডিওটি যে কোনো সময় দেখতে পারো। তো সবাইকে আবারও বলবো যে তোমরা এই দুর্যোগকালীন মুহূর্তে সবাই বাসায় থাকো, নিরাপদে থাকো, স্টে হোম, স্টে সেফ। সবাইকে আমার ক্লাস প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি।